স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আহসান খান নিঃশব্দে সোফায় বসে পড়েন, কিন্তু কোনো উত্তর দেন না। গভীর রাতে আরিহা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ মনে হলো কোথাও দূরে একটি গিটারের সুর বাজছে। সে অবচেতনভাবে শোনে, কান খুবই সজাগ হয়ে উঠল। আর তখনই কানে পৌঁছায় একটি পুরুষ কণ্ঠ, যেটি মধুর সুরে গানের কথা বলছিল। আওয়াজটা কোথা থেকে আসছে তা বুঝে উঠতে সে তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে দাঁড়ায়। চোখে ঘোর লাগলেও সে চারিদিকে চোখ বুলিয়ে আলো জ্বালিয়ে আওয়াজের দিকে এগিয়ে যেতে থাকে। আওয়াজটা আরও স্পষ্ট হয়ে আসে এবং তা ব্যালকনি থেকে আসছিল। সে দ্রুত পা বাড়িয়ে ব্যালকনির দিকে এগিয়ে যেতে থাকে। গিয়ে দেখতে পায় রুমের অপর পাশে ব্যালকনির সাইডে চেয়ারে বসে একটি ব্যক্তির গিটার বাজানোর দৃশ্য। ব্যক্তিটির পেছন পাশ শুধু দেখা যাচ্ছে। এই রুমটা সব সময় ফাঁকাই থাকে, এই রুমে কেউই থাকে না। যার সুর যেন মধুর এক অদৃশ্য বাঁধনে আরিহাকে আটকে রাখলো। আরিহা চোখ বন্ধ করে গানটি শুনতে থাকে, যেন চারপাশের পৃথিবী থেমে গিয়েছে। গানের লাইনগুলো কানে ভেসে আসতে থাকে। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে যাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমার ওই প্রেমে, গেছি হারিয়ে রাতের আকাশে। তবে কি কাহিনী শেষ আমাদের? গানটি শেষ হয়ে যাওয়ার পর হঠাৎ আরিহার মন ফিরে আসে। হৃদয় স্পন্দন যেন উথাল পাথাল করতে থাকে। মনের মধ্যে একটি অদ্ভুত প্রশ্ন জাগে, এটা কি হতে পারে? সে নিজেই মনে মনে ভাবতে থাকে। এটা রুদ্ধ ভাইয়া নয় তো? কিন্তু তারপরই নিজের মনকে এক কঠিন সিদ্ধান্তে নিয়ে আসে। ধুর, আমি এসব কেন চিন্তা করছি? রুদ্ধ ভাইয়া থাকলো নাকি না থাকলো তাতে আমার তো কিছু আসে যায় না। বলে নিজেকে সান্ত্বনা দিয়ে আবার রুমের দিকে ফিরে চলে যায়। বিছানায় শুয়ে পড়ে, কিন্তু চোখের সামনে সেই অদ্ভুত ব্যক্তির চেহারা কেবল ধূসর ছায়ার মতো উকি দিতে থাকে। এদিকে রুদ্ধ গিটারটি হাতে রেখে সেই ওড়নাটির দিকে তাকিয়েছিল। চোখের পলকে ওড়নাটির দিকে নজর পড়ে এবং মনের মধ্যে গভীর চিন্তা ঘটতে থাকে। সে অস্থির হয়ে উঠতে চাইলে ওড়নাটির দিক থেকে চোখ সরাতে পারে না। শেষ পর্যন্ত সে রুমে না গিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে এক অদ্ভুত প্রশান্তিতে ঘুমিয়ে পড়ে। বাতাসের হালকা ঝাপটায় চোখের পাতা বন্ধ হয়ে আসে। ভোরের কোমল আলো জানালা ভেদ করে আরিহার মুখে পড়তেই মনে হয় যেন শীতল বাতাসে নরম ছোঁয়া এসে তাকে জাগিয়ে তুলেছে। মুখে এক ধরনের শুভ্র দীপ্তি ছড়িয়ে পড়েছে, যা থেকে চোখ ফেরানো কঠিন। এলোমেলো চুলগুলো কপালের পাশে নেমে এসেছে। ফোলা ফোলা চোখ দুটি যেন গভীর স্বপ্নের গল্প বলছে। আরিহা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে সোজা বাগানের দিকে যায়। বাগানে গিয়ে হাত দুটি মেলে গভীর শ্বাস নেয়। মৃদু বাতাস চুলের প্রতিটি গোছা আলতো করে ছুঁয়ে যায় আর শরীর শীতলতায় ভরে ওঠে। বকুল ফুলের ঘ্রাণ বাতাসে মিশে রয়েছে। আরিহা নিচু হয়ে হাঁটু গেড়ে বসে বকুল ফুলগুলো কুড়াতে শুরু করে। খোলা চুলগুলো ঘাসের উপর আলতোভাবে ছড়িয়ে আছে, যেন পৃথিবীর সবুজের সঙ্গে এক হয়ে গেছে। মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে, যা ভোরের প্রথম আলোকেও ম্লান করে দেয়। রোদের ঘুম ভেঙে যায় চোখে মুখে পড়া রোদ আর পাখিদের কিচিরমিচির আওয়াজে। সারা রাত সে ব্যালকনিতে শুয়ে কাটিয়েছিল। হয়তো প্রকৃতির সান্নিধ্যে তাকে অন্যরকম এক প্রশান্তি দিয়েছিল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চারপাশে চোখ বুলিয়ে নেয়। ভোরের নরম আলো আর শিশির ভেজা গাছপালার সৌন্দর্য যেন মনকে জুড়িয়ে দেয়। হঠাৎ চোখ আটকে যায় বাগানের কোণে এক অষ্টাদশী কেশবতীর দিকে। কেশগুলো ঢেউ খেলানো রূপ যেন বাতাসে দুলতে থাকে। রুদ্ধ এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। হঠাৎ হাত আপনা আপনি বুকে চলে যায়। হৃদস্পন্দন মাত্রা অত্যাধিক জোরে চলছে। এই কেশ না, বরং যেন সুরের মূর্ছনা। বাতাসে ছড়িয়ে পড়া মৃদু সুবাস যেন রুদ্ধর নিঃশ্বাসকে থামিয়ে দেয়। কেশ তো নয়, যেন অন্ধকার রাতের তারাদের ঢেকে রাখা মেঘ। রুদ্ধ মনোযোগ দিয়ে দেখতে থাকে। কেশবতীর মুখ সে দেখতে পাচ্ছে না, তবে সেই কেশ যেন কল্পনাকে বেঁধে রেখেছে।
অষ্টাদশী হাঁটু গেড়ে বকুল ফুল কুড়াচ্ছে আর খোলা চুলগুলো ঘাসের উপর নেমে রয়েছে, যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উঠেছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে রুদ্ধর ধ্যান ভেঙে যায়। সে দ্রুত চোখ ফিরিয়ে রুমের দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই দেখে আয়ান দাঁড়িয়ে আছে। আয়ানের মুখে একচিলতে হাসি। ভাইয়া, ফ্রেশ হয়ে নাও, আজকে সকলে মিলে একসঙ্গে ব্রেকফাস্ট করব। রুদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তুই যা, আমি আসছি। এই বলে দরজার দিকে পা বাড়াতে গিয়েই থেমে যায়। কিছু একটা তাকে টেনে নিয়ে যায় আবার ব্যালকনিতে, কিন্তু এবার সে অবাক হয়ে যায়। অষ্টাদশী আর নেই। সেই চুলের দোল, সেই মৃদু সুবাস, সেই শান্ত দৃশ্য যেন কোথায় মিলিয়ে গেছে। রুদ্ধ মনের ভেতর নিজেকে প্রশ্ন করতে থাকে, আমার কেন এমন লাগছে? তবু সে চিন্তা বাদ দিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। সারহা রাগে ফুঁসে উঠল। তুই কি পড়াশোনা করতে চাস না? সরাসরি বল, তোকে আমি বিয়ে দিয়ে দিই। রুক্ষ কণ্ঠ আর রাগী দৃষ্টি মুহূর্তেই ঘরের পরিবেশ ভারী করে তোলে। আরিহা ভয় মেশানো কণ্ঠে মিনমিন করে বলল, একটু বাগানেই তো গিয়েছিলাম আপু, এমন করছো কেন? ভোরবেলা ঘুম থেকে ওঠা হয় না তোর? পড়তে বলেছি, পড়া তো পড়িস না। সামনে তোর এইচএসসি পরীক্ষা, এখন পড়াশোনা না করলে পরীক্ষায় ফেল করবি, আর ফেল করলে তোর ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ, তখন বুঝবি। এই কথায় আরিহার মেকি স্বরে বলল, না আপু, আমি ঠিকই ডক্টর হব। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি। উপরে কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, আজ তোদের কলেজ দিয়ে আমি ভার্সিটি যাব। বলে সেখান থেকে বেরিয়ে গেল। আরিহা নির্লিপ্তভাবে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল শাওয়ার নিতে। সে জীবন নিয়ে বড় সমস্যার মধ্যে আছে। একদিকে সে ডক্টর হওয়ার স্বপ্ন পূরণ করতে চায়, অন্যদিকে পড়াশোনা করতে চায় না। সে মনে মনে বলতে থাকলো, ইস, পড়াশোনা না করে যদি ডক্টর হওয়া যেত। আবার নিজের চিন্তা ভাবনার প্রতি নিজেই গালি দিয়ে শাওয়ার নিতে থাকে। রুদ্ধ রেডি হয়ে সিঁড়ি থেকে নামছে, তৎক্ষণাৎ পিহু চিৎকার দিয়ে বলে, ভাইয়া চলে এসেছে। সবাই সেদিকে চোখ তুলে তাকায়। তানহা চোখ বড় বড় হয়ে যায়। খাবার মুখে নিয়ে হা করে তাকিয়েছে রুদ্ধর দিকে। পরনে সাদা একটি ইন করা শার্ট, শার্টটি শক্তিশালী চেস্ট এবং প্রশস্ত কাঁধের উপর হালকা টান দিয়ে পরিপাটি দেখাচ্ছে। প্যান্টটি স্লিম ফিট কালো স্যুট প্যান্ট, শার্টের গলা কিছুটা খোলা আর প্যান্টের প্রান্তে স্লিম ডিজাইনটি লম্বা এবং সুঠাম ফিগারের সাথে পুরোপুরি মানানসই। হাতে একটি স্টাইলিশ রলেক্স সাবমেরিনের ঘড়ি রয়েছে। ঘড়িটি রিস্টে পুরোপুরি ফিট, সোনালি রঙের বাইরের রিংয়ের সাথে কালো ডায়াল। শরীরের গড়ন, বিশেষ করে শক্তিশালী বাইসেপস, প্রশস্ত কাঁধ এবং কিছুটা দেখা যাওয়া অ্যাপসের রেখা, তা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে রুদ্ধ নিয়মিত জিমে ট্রেনিং করে। পেশাভিত্তিক ফিগার একেবারে তীক্ষ্ণ এবং চওড়া, যা সঠিকভাবে ব্যালেন্সড। এক হাতে ডক্টরের অ্যাপ্রন ঝুলে রয়েছে। সাজানো আউটফিট পুরোপুরি প্রফেশনাল এবং আধুনিক। সে যে এক কথায় সুদর্শন পুরুষ, কোনো সন্দেহ নাই। তানহা অবাক চোখে তাকিয়ে থাকে। রুদ্ধ ধীর পায়ে ডাইনিং টেবিলের দিকে নেমে আসে। টেবিলের চারপাশে সবাই অপেক্ষা করছে। রুদ্ধর বাবা, চাচা এবং অন্যান্য সদস্যরা টেবিলে বসে আছে। এরই মধ্যে পিহু রুদ্ধকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাইয়া? ভালো আছি। আমার মনটা কেমন আছে? এতদিন ভালো ছিলাম না, এখন তুমি এসেছো, অনেক ভালো লাগছে। সবাই মৃদু হাসে। পিহু টেবিলে বসে যায় খাবার খেতে। ইব্রাহিম খান মুখে গম্ভীর স্বর এনে বলল, বসো বাবা। রুদ্ধ বাধ্য ছেলের মতো চেয়ার টেনে বসলো। মুখে কোনো আবেগ নেই, যেন সব কিছু দূরের। নূরজাহান বেগম ধীর হাতে খাবার পরিবেশন করছিলেন। টেবিলে নিঃশব্দ পরিবেশের মাঝে শুধু চামচের শব্দ শোনা যাচ্ছিল। আয়ান একেবারে রেডি হয়ে টেবিলে এসে বসলো। মুখে একটি চাপা তৎপরতা, কারণ পারিবারিক ব্যবসা সামলানোর দায়িত্ব তাকে নিতে হয় প্রতিদিন। এই নিস্তব্ধ পরিবেশের মাঝে আহসান খান হঠাৎ গলা খাকারি দিয়ে বলল, আজকে হসপিটালে না গেলে খুশি হব। রুদ্ধ থমকে যায়।
হাতের চামচ থেমে যায়। কয়েক মুহূর্ত চুপ থেকে রুদ্ধর বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার পক্ষে সম্ভব না বাবা, এত বছর পরে এখানে এসেছি, সবকিছু মানিয়ে নিতে সময় লাগবে। নূরজাহান বেগম চোখের এক কোণে স্বামীর দিকে তাকায়, অন্য কোণে ছেলের দিকে। আহসান খান কিছু বলতে যাবে, কিন্তু ভাই ইব্রাহিম খান হাত ধরে চোখের ইশারায় তাকে থামিয়ে দেয়। এক মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। সেই মুহূর্তে ইব্রাহিম খান শান্ত স্বরে রুদ্ধের দিকে তাকিয়ে বললেন, আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। প্রতি বছর চট্টগ্রামে শাহ আমানত মাজারে মিলাদ হয়, সেখানে খাবার বিতরণ করা হয়, দোয়া করা হয়। এত বছর তো তুমি ছিলে না, এখন তুমি আছো, আমরা চাই তুমি সেখানে উপস্থিত থাকো। কথা শেষ হওয়ার আগেই রুদ্ধ থেমে গেল, চামচটি ধীরে টেবিলে রাখলো। সবাই চুপচাপ। আহসান খানের মুখে এক ধরনের কঠোর অভিব্যক্তি, আর নূরজাহান বেগমের মুখে অস্থিরতা। রুদ্ধ খানিকক্ষণ নিস্তব্ধভাবে বসে থাকে, তারপর মাথা নিচু করে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। অর্ধেক খাওয়া খাবার রেখে বলে, এখন কিছু বলতে পারছি না, সময় পেলে চলে আসবো। একথা বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে। সবাই নিঃশব্দে যাওয়ার দিকে তাকিয়ে রইল। আহসান খানের মুখ আরো কঠোর হয়ে ওঠে, চোখে অসন্তোষের ছায়া স্পষ্ট। এদিকে নূরজাহান বেগম নিচু স্বরে বললেন, এত বছর পর ছেলেটা বাড়িতে এসেছে, সবার সঙ্গে মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে। এ কারণে বলছি, ওকে একটু সময় দিন, ও নিজেই ঠিক হয়ে যাবে। এমন সময় আরিহা সিঁড়ি বেয়ে নেমে এলো। ভেজা চুলগুলো এলোমেলো ভাবে কাঁধে ছড়িয়ে পড়েছে। নিচে নেমেই চোখ আটকে গেল দরজার দিকে। দরজার ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে এক লম্বা বলিষ্ঠ পুরুষ। নিজ মনে সে বলল, কে হতে পারে? নিশ্চয়ই রুদ্ধ ভাইয়া। কিছুক্ষণ সে দাঁড়িয়ে সেই দরজার দিকে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু ভাবার সুযোগ না দিয়ে নিজের চিন্তা ঝেড়ে ফেলে টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে বসে চারপাশে তাকিয়ে লক্ষ্য করলো সবাই গম্ভীর। পুরো টেবিল যেন নীরবতার ভারী ভার আক্রান্ত। আহসান খানের মুখ গম্ভীর। নূরজাহান বেগম চিন্তিত দৃষ্টিতে খাবার পরিবেশন করছেন, আর আয়ান চুপচাপ নাস্তা করছে। এমন নিস্তব্ধ পরিবেশে আরিহা কিছুই বুঝতে পারল না। পিহু বারবার আর চোখে আরিহার দিকে তাকাচ্ছে। আরিহা বিষয়টা বুঝতে পারল না, তবু সে ভদ্র মেয়ের মতো চুপচাপ টেবিলে বসে নাস্তা শুরু করলো। মনে মনে ভাবলো, এত নীরব কেন সবাই? কোনো কিছু ঘটেছে নাকি? এরই মধ্যে সেখানে সারহা এবং পিহু এসে আরিহাকে তাড়া দিতে থাকে কলেজে যাওয়ার জন্য। তাৎক্ষণিক আহসান খান গম্ভীর কণ্ঠে বলে, আজকে ওদের কলেজ যাওয়া লাগবে না, আর তোমরাও ভার্সিটি যাওয়া লাগবে না। সারহা বাধ্য মেয়ের মতো বসে পড়ে। তাৎক্ষণিক আহসান খান পুনরায় বলে সারাকে, সাদনানকে ফোন দিয়ে বাসায় আসতে বল, আমরা একসঙ্গে মাজারে যাব। তোমাদের হয়তো বলা হয়নি, আজকে অনাথ আশ্রম এবং মাদ্রাসার শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে নাও, আমরা একসঙ্গে বের হব। পিহু আর আরিহা দুজনেই খুব খুশি। একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। পারলে এখনই ডান্স দিত। এখন কলেজে যাওয়া লাগবে না, এর থেকে খুশির বিষয় আর কি হতে পারে। খাওয়া দাওয়া শেষ করে যখন উপরে উঠতে যায় সিঁড়ি বেয়ে, তখন আরিহা পিহুর হাত ধরে বলতে থাকে, আচ্ছা, আমি আসার আগে কি হয়েছিল বলো তো? সবাই এরকম গম্ভীর চুপচাপ ছিল কেন? তৎক্ষণাৎ পিহু মন খারাপ করে বলতে থাকে, আসলে বাবার বিরুদ্ধে ভাইয়াকে যেতে বলেছি মাজারে, কিন্তু ভাইয়া সাফ সাফ না করে দিয়েছে। এর কারণে বাবা খুবই রেগে আছে ভাইয়ার উপর। আরিহা বিষয়টা ভালো লাগলো না। সে বলতে থাকলো, তোর বদমাইশ ডক্টর ভাইয়ের সাহস আছে বলতে হবে। যেখানে আমরা বাসার কেউ বাবার মুখে কথা বলতে পারি না, সেখানে তোর ভাই সাফ সাফ না করে দিল। পিহু একটু অহংকার নিয়ে বলতে থাকে, দেখ তো কার ভাই? আমার ভাই ডক্টর, তার কি এদিক ওদিক ঘুরে বেড়ানোর সময় আছে? আরিহা মুখ বাঁকিয়ে বলে, একদিন তোর ভাইয়ের থেকেও বড় ডক্টর হয়ে দেখাবো। হ্যাঁ, তুই তো সারাক্ষণই চিন্তা করিস কিভাবে পড়াশোনা না করে পরীক্ষায় A+ পাওয়া যায়। আর ভাইয়া খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আরিহা চোখ মুটকে বলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছাড়াও ডক্টর হওয়া যায়, তুই কি জানিস? তোকে একদিন এমন একটা ডিপ রেসিপি শিখিয়ে দিব, পরীক্ষা ছাড়াই সব পাস করে ফেলবি একদম। এতদিন তো বলেছিস, এবার বল তুই কি পাশ করার জন্য প্ল্যান এ না প্ল্যান বি ব্যবহার করবি? তুই যত খুশি হেসে যা, একদিন তোকে দেখাবো সব ক্লাসে টপ করবে আমি। হ্যাঁ, তুই যদি এটা পারিস, আমি তখন প্ল্যান এ থেকে প্ল্যান বি নামিয়ে একটা বই লিখব। তাতে পাঠকদের বলবো কিভাবে সারা জীবন প্ল্যান দিয়ে পরীক্ষা দেওয়া যায়। আরিহা রেগে গিয়ে হাঁটা শুরু করে। তোর সঙ্গে কথা বলায় বেকার তোর। ও একটু দাঁড়া প্লিজ, বইটার জন্য একটা চ্যাপ্টার বানাতে হবে। আরিয়ার অসীম চিন্তা। আরিহা আর কোনো কথা না বলে রুমের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ একটি রুমের সামনে এসে থামে। এই রুমটি যে রুদ্ধ ভাইয়ের সেটি সে ভালো করেই বুঝতে পেরেছে। সেবার দরজাটা একটুখানি ফাঁক করে মাথাটা ঢুকিয়ে দেয়, মনে মনে বলতে থাকে, এটা সেই বদমাইশ ডক্টরের রুম, একটু ভেতরে ঢুকে দেখি। সে চারিদিকে তাকায়, কাউকে দেখতে না পেয়ে ভেতরে ঢুকে জিনিসপত্র ধরে ধরে দেখতে থাকে। হঠাৎ চোখ পড়ল ডক্টরের বইগুলোর উপর, যেখানে বিভিন্ন মেডিকেল সরঞ্জামগুলো রাখা। বইয়ের সন্নিকটে ছিল কিছু গুরুত্বপূর্ণ চিকিৎসা পুস্তিকা এবং সিলসিলাবদ্ধ কেস ফাইল। চোখ একে একে ঘুরে দেখে ডক্টরের ব্যবহৃত কিছু জিনিস: স্টেথোস্কোপ, থার্মোমিটার, সিরিঞ্জ, গজ প্যাড, সিজার, অক্সিজেন মাস্ক এবং মেডিকেল টেপ। আরিহা মনে মনে বলল, কবে যে আমারও এই বইগুলো পড়ার সুযোগ হবে। তারপর দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। খান পরিবারের সবাই গাড়ির সামনে উপস্থিত হয়। একটি গাড়িতে বাড়ির বড়রা, সাথে আয়ান যাবে। আরেকটি গাড়িতে বাড়ির ছোটরা, সাদনান, সারহা, আরিহা, তানহা, পিহু যাবে। বড়দের গাড়িটি চলে যায়। সাদনান ড্রাইভিং সিটে বসে আর পাশে সারহা। পিহু এবং তানহা পিছনের সিটে বসছে। সবাই আরিহার জন্য অপেক্ষা করছে। সে এখনো বের হয়নি। এরই মধ্যে বাসা থেকে আরিহা বের হয়। পরনে ছিল সাদা লম্বা গাউন, যার উপর লাল রঙের কাজ করা ছিল। মাথায় সাদা উনা পেঁচানো, চুলগুলো পরিপাটি করে পেছন থেকে ছাড়া ছিল। মুখে কোনো মেকআপ প্রলেপ ছিল না। চেহারা ছিল স্নিগ্ধ, একেবারে স্বাভাবিক আর অপরূপ। গাড়িতে আরিহা উঠে বসে। সাদনান ঠাট্টার স্বরে বলে, তুমি সব সময় লেট হয়ে যাও শালি সাহেবা, এই কারণে তোমার বিয়ে হবে সবার পরে। আমার বিয়ে না হলে আমি বেশিই খুশি হই। এরই মধ্যে পিহু হো হো করে হাসতে হাসতে বলে, তারপর দেখিস তুই কেন বিয়ের জন্য পাগল না হয়ে যাস। আরিহা রাগী চোখে পিহুর দিকে তাকায়। তানহা বিরক্তি নিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। এরই মধ্যে গাড়ি চলা শুরু করে। উদ্দেশ্য শাহ আমানত মাজার। আরিহাদের গাড়ি এসে থামে চট্টগ্রামের ঐতিহাসিক শাহ আমানত মাজারের সামনে। সেখানে খান পরিবারের বড়রা আগে থেকেই উপস্থিত। আয়ান ও সাদনান সহ অন্যরা অনাথ বাচ্চাদের খাবার পরিবেশনে ব্যস্ত, সঙ্গে বড় বাবা এবং রুদ্ধর বাবারাও। পাশাপাশি মাদ্রাসার শিশুরাও সারিবদ্ধভাবে বসে আছে, তাদের সামনে সাজানো প্লেট। আরিহা গাড়ি থেকে নামতেই চারপাশে মাজারের স্নিগ্ধ পরিবেশ চোখে পড়ে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দৃষ্টি মাজার প্রাঙ্গণে থাকা মানুষের দিকে যায়। কেউ মোমবাতি জ্বালাচ্ছে, কেউ পীরের দরগায় সিজদা দিচ্ছে, আবার কেউ পবিত্র কোরআন তেলাওয়াতে মগ্ন। মাজারের প্রধান গেট থেকে ভেতর পর্যন্ত জায়গাটি সুরম্য ও পরিচ্ছন্ন। রঙিন ফুলের তোড়া সাজানো রয়েছে চারিপাশে। কেউ কেউ সারি সারি গোলাপ ফুল নিয়ে যাচ্ছে। মাজারের উপরের অংশটি সোনালি রঙে ঝকঝক করছে এবং বাতাসে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে। মাজারের ভেতরে প্রবেশ করতেই দেখা যায় মহিলাদের এবং পুরুষদের জন্য আলাদা স্থান নির্ধারিত। নূরজাহান বেগম এবং সাইমা বেগম পর্দার আড়ালে বসে পবিত্র কোরআন তেলাওয়াত শুনছেন। ইহু ও সারহাও সেখানে যোগ দেয়। আরিহা চারপাশে একবার চোখ বুলিয়ে মাথার ওড়নাটা একটু টেনে মায়েদের কাছে গিয়ে বসে। মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার পর সে নিজেও মোনাজাতে বসে পড়ে। এদিকে বাইরে খান পরিবারের পুরুষরা বাচ্চাদের খাবার পরিবেশনে ব্যস্ত।
আয়ান নিজ হাতে বাচ্চাদের খিচুড়ি পরিবেশন করছেন আর সাদনান খাবারের প্লেটগুলো গুছিয়ে আনছে। অনাথ আশ্রমের বাচ্চাদের হাসি খুশি মুখগুলো যেন পুরো অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়িয়ে তুলছে। দূর থেকে সবকিছু দাঁড়িয়ে দেখছে খান পরিবারের দুই বড় কর্তা। শাহ আমানত মাজারের প্রবেশ পথের পাশে দাঁড়িয়ে ইব্রাহিম খান এবং আহসান খান গম্ভীর চিন্তায় ডুবে আছেন। ইব্রাহিম খান গম্ভীর কণ্ঠে বলেন, রুদ্রকে একবার ফোন দিলে কি এমন হতো ভাইজান? আহসান খান দীর্ঘশ্বাস ফেলে চোখে অভিমানের ছায়া নিয়ে উত্তর দেন, যার নিজের মধ্যে কোনো দায়িত্ববোধ নেই তাকে জোর করে দায়িত্ববোধ শেখানো যায় না। ইব্রাহিম খান কিছুটা মৃদু হাসি দিয়ে বলেন, আজকের সব আয়োজন আপনি কার জন্য করেছেন ভাইজান? একবার নিজেকে প্রশ্ন করুন। তৎক্ষণাৎ আহসান খানের চোখ নরম হয়ে আসে, যেন হৃদয়ের গভীর কোথাও কিছু বেদনা স্পর্শ করে গেছে। ইব্রাহিম খান একটু থেমে আবার বলেন, রুদ্র আর পরিবারের মাঝখানে এত দূরত্ব, আমাদের মাঝখানে এত দূরত্ব, এসব কিছুর জন্য দায়ী কিন্তু আমরাই। আমাদের একটি ভুলের কারণে একটি প্রাণ চলে গিয়েছে। আহসান খান আর নিজেকে সামলাতে পারেন না, চোখে জলে ভরে ওঠে। তিনি অন্যদিকে তাকিয়ে নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করেন। ইব্রাহিম খানের গলা ভারী হয়ে আসে, চোখে জল টলমল করতে থাকে। তিনি বলতে থাকেন, ওই দিনের ভুলের শাস্তি তো আমরা এখনো পাচ্ছি ভাইজান। একটি প্রাণের বদলে নিজের ছেলেকে নিজের থেকে এত দূরে সরিয়ে দিলেন। তার মনে কত অভিযোগ জমেছে আমাদের বিরুদ্ধে, এই পরিবারের বিরুদ্ধে। ওর দুঃখ আমরা কখনোই বুঝতে পারিনি। আহসান খান নিঃশব্দে দাঁড়িয়ে থাকেন, কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে ওঠেন, ও মরার আগে আমাদেরকে অনেক অভিশাপ দিয়ে গেছে, তাই না? তাই হয়তো আজ আমাদের এত শূন্যতা। ইব্রাহিম খান আর কিছু বললেন না। বাতাসের নিস্তব্ধতায় তাদের কথাগুলো যেন হারিয়ে যায়। এরই মধ্যে মাজারের গেটের সামনে কালো মার্সিডিজ গাড়ি থামে। গাড়ির দরজা খুলে নামল রুদ্ধ। পরনে ছিল কালো পাঞ্জাবি, লম্বা এবং সোজা শরীরের উপর পাঞ্জাবিটির ফিট ছিল একদম নিখুঁত। কাঁধের অংশ ছিল একটু চওড়া আর বুকের সামনের দিকটা হালকা ফোলা, যেন শক্তিমত্তার প্রতীক। হাতের কাছা ছিল একেবারে খোলা আর পাঞ্জাবির নিচের প্রান্ত গাঢ় ছাটে কাটা, যা হাঁটা চলার সময় মাটির কাছাকাছি এসে থেমে যাচ্ছিল। রুদ্ধ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে এলো। এদিকে আয়ান ছুটে এসে বলল, আহসান খান তখন সামনের দিকে দাঁড়িয়েছিল, গম্ভীর মুখে রুদ্ধের দিকে তাকিয়ে থেকে বলল, আসবে যখন একসঙ্গে বের হলে কি সমস্যা হতো? রুদ্ধ একটু বিরক্ত মুখে জবাব দিল, হাসপাতালে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর আমি তো বলেছি বাবা সময় পেতে আসবো। যাই হোক, এসব বাদ দাও, উপরে যাও। তোমার মায়েরা অপেক্ষা করে আছেন, সেখানে গিয়ে দেখা করে আসো। রুদ্ধ আর কোনো কথা না বলে আয়ানের সঙ্গে উপরে যেতে থাকলো। রুদ্ধ চারদিকে চোখ বোলায়। মাজারের ভিতরের পবিত্র পরিবেশে শান্তি ও অমলিনতা বিরাজ করছিল। এক কোণে একটি বড় সাদা পর্দা টাঙানো ছিল, যা পরিষ্কার ও সতেজ দেখাচ্ছিল। পর্দার অপর পাশে মহিলারা বসেছিলেন। সকলেই মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায়। কেউ কেউ ফুলের বড় বড় ডালা নিয়ে পাপড়িগুলো মাজারের মাঠে ছড়িয়ে দিতে থাকে। এ সময় রুদ্ধ নূরজাহান বেগমের সাথে কথা বলার জন্য পর্দার সামনাসামনি এসে দাঁড়ায়। পর্দার ওপাশ থেকে মহিলারা একে একে উঠে দাঁড়িয়ে মাজার থেকে বেরিয়ে যেতে শুরু করে। রুদ্ধ নূরজাহান বেগমের জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে আরিহা তীব্রভাবে উঠে দাঁড়িয়ে পর্দা সরিয়ে সামনে এগোতে গিয়েছিল, তবে কানের দুলটি অজ্ঞাত কারণে নিচে পড়ল। মুহূর্তের জন্য পা স্থির হয়ে গেল, কিন্তু তারপর সে নিজেকে সামলিয়ে নিচে ঝুঁকল, কানের দুলটি তুলে নিল, তারপর ধীরে ধীরে উঠে পর্দার সামনে এগোতে থাকে। অন্যদিকে রুদ্ধ পর্দার অপর পাশে দাঁড়িয়েছিল, হাত বাড়িয়েছিল পর্দা সরানোর জন্য, কিন্তু ঠিক তখনই পর্দাটি ধীরে ধীরে উপরের দিকে উঠে যায় দুজনের মাঝ থেকে। পর্দা সরতেই আরিহা থমকে গেল। চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য। সামনে দাঁড়িয়ে থাকা কালো পাঞ্জাবি পরা এক সুদর্শন পুরুষ দেখে থমকে গেল দৃষ্টি। রুদ্ধের হাত থেমে গেল, চোখ নিবদ্ধ হয়ে গেল সামনে থাকা স্নিগ্ধ শুভ্র অষ্টাদশীর দিকে।
দুই মানবীর দৃষ্টি আটকে গেল একে অপরের গভীরতায়। দুই দৃষ্টির অন্তরালে সাই সাই করে বাতাস চলতে থাকে, আর সেই বাতাসের মধ্যে হারিয়ে যায় দুই মানবীর মন। আরিহা থেমে দাঁড়িয়ে রুদ্ধের দিকে তাকিয়ে রইল। কালো পাঞ্জাবি পরা সেই পুরুষটি যেন এক জীবন্ত প্রতিমা। চোখে ছিল তীব্রতা, গভীরতা আর এক ধরনের চাপা প্রশান্তি, যা আরিহাকে অবশ করে দিল। বাতাসে মিশে থাকা গন্ধরাজের সুবাস আর হৃদয়ের বেখেয়ালি তাল একসঙ্গে দোল খাচ্ছিল। সামনে থাকা পুরুষটির শরীর থেকে আসা ঘ্রাণ নাকে ভাসছিল, সাথে শরীরের রক্ত উথাল পাথাল হতে শুরু করে। রুদ্ধের চোখ নিবদ্ধ সেই অষ্টাদশীর শুভ্র মুখে। সাদা জামার পবিত্রতা আর মাথার কাপড়ে মোড়ানো সরল রূপ যেন এক চিত্রকল্প, যা বাস্তবতা ছাড়িয়ে গেছে। হৃদয় থেমে গিয়ে নতুন করে স্পন্দিত হলো, যেন দেহ আর আত্মা একসঙ্গে সুর বেঁধে উঠল। সামনে দাঁড়ানো অষ্টাদশী কন্যাটি যেন এক ফুল, যা হৃদয়ের বাগানে এখন নতুন করে প্রস্ফুটিত হলো। দুই মানবী একে অপরের দৃষ্টির অন্তরালে হারিয়ে যায়। দুই মানবিক দৃষ্টির অন্তরালে একে অপরকে চোখের মধ্যে ধারণ করে, কিন্তু সেগুলোর মধ্যে লুকিয়ে থাকে এক অদৃশ্য গল্প। সেই গল্পটা কখনো শব্দের মাধ্যমে প্রকাশিত হয় না, বরং হৃদয়ের গোপন কোণে একত্রিত হয়, যেখানে কেবল অনুভূতি গাইতে থাকে ছায়ার মতো নিঃশব্দে। হঠাৎ পেছন থেকে পিহুর গলার আওয়াজ দুই মানবের মনোযোগ ছিন্ন হয়। পিহু রুদ্ধের সামনে এসে বলতে থাকে, তুমি এসেছো ভাইয়া, কিন্তু অনেক দেরি করে ফেলছো। পিহুর কথা শোনার পর আরিহা লজ্জায় মাথা নিচু করে নেয়। ভেতরের অনুভূতিগুলো যেন হঠাৎ এক অশান্ত ঢেউয়ের মতো বয়ে যায়। এটাই কি রুদ্ধ ভাইয়া? মনে মনে সে ভাবতে থাকে, তবে কিছু বলতে পারে না। শুধু হৃদয়ের সজাগ স্পন্দন আর রুদ্ধের উপস্থিতি তাকে ঘিরে রাখে, যেন সে এক অদৃশ্য সুরে ভাসছে। আর কিছু না বলে সে সামনের দিকে পা বাড়াতে থাকে। এর মধ্যে আয়ান এসে মাথায় গাঁটটা মেরে বলে, নিয়মকানুন কি সব পানিতে গুলাই খেয়েছিস? বড় ভাইদের সম্মান দিতে হয় জানা নেই তোর? রুদ্রকে দেখে পাশ কাটিয়ে চলে এলি কেন? বড় ভাই হয় না তোর? ভালো মন্দ জিজ্ঞেস করবি না? আরিহার কাছে কেমন যেন অস্বস্তি হচ্ছে, তবে সে সেটাকে সামলে পেছন দিকে ফেরে। যখন রুদ্র সামনের দিকে চলে যাচ্ছিল, তৎক্ষণাৎ আরিহা মৃদু কণ্ঠে বলে, বলছি শুনছেন? রুদ্র থমকে দাঁড়ালো। পিছন ফিরে এক গভীর দৃষ্টিতে তাকালো অষ্টাদশীর দিকে। আরিহা চোখ নামিয়ে নিল। রুদ্ধ গম্ভীরতা কিন্তু যেন এক নতুন সুর তোলে। শুনছি ম্যাডাম। এই কণ্ঠস্বর যা সরাসরি আরিহার হৃদয়ে গিয়ে পৌঁছায়। মন যেন একটা ছোট্ট ঝড়ে বয়ে যায়। কণ্ঠের সুর যেন অন্তরে অদৃশ্যভাবে একটি চিরকালীন নীরব সংযোগ তৈরি করে। আরিহা নিচু কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম রুদ্র ভাইয়া। রুদ্ধ তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। মুহূর্তে আরিহা চোখ বন্ধ করে নিয়ে নিজে আওড়াতে থাকে, ছেলেদের কণ্ঠে বুঝি এত মিষ্টি হয়? কই, তার আগে তো জানা ছিল না। রুদ্ধ এবার আয়ানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলতে থাকলো, এইটা কে ঠিক চিনতে পারলাম না যে। এই কথাগুলো যেন অষ্টাদশীর হৃদয়ে এক অজানা অনুভূতির ঝড় তুলে দেয়। ভিতরে এক অস্বস্তি তৈরি হয়, যদিও সে নিজেই বুঝতে পারে না কেন মন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মন খারাপ হওয়ার কারণ সে নিজেই জানে না। সে নিজেকে বুঝে উঠতে পারে না। চোখের কোণে এক ধরনের অশ্রু জমে আসে, কিন্তু ঠোঁট কামড়ে সে নিজের চোখের জল আটকে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ নিজেকে সামলে নিয়ে সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দ্রুত প্রস্থান করে। পা যেন নিজের অজান্তেই চলে যায়। মন খারাপ হয়ে এক দৃষ্টিহীন পথে হাঁটে। এরই মধ্যে আয়ান রুদ্ধের দিকে মুখ তুলে বলে, ভাইয়া, ও হলো আমার ছোট বোন আরোহী খান আরু। তোর সঙ্গে ওর কখনো কথা হয়নি, তাই তুই ভালো মতো ওকে চিনিস না। এরই মধ্যে পিহু বলতে থাকে, ওর আবার কি হলো? এভাবে চলে গেল কেন? তোদের দু বোনের পা বুঝি এক জায়গায় স্থির থাকে না কখনো। পিহু মুখ ভেঙচি দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে আরিহা
মাজার থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়ে। চোখের কোণে অশ্রু জমে থাকে, কিন্তু সে নিজের মনকে শক্তি দিয়ে আটকে রাখে। কেন এত রাগ লাগছে সে নিজেও জানে না। চোখের পানি কেন অজান্তেই বেরিয়ে আসে সেটা সে বুঝে উঠতে পারে না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।